দর্শক আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। আপনাদের সঙ্গে আছি আমি নাজিয়া কণা। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের শিরোনাম। সীমান্ত ও সহকারী হাই কমিশনে ভারতীয় উগ্রবাদীদের তুলকালাম, ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরাতের সাধারণ ক্ষমায় দেশে ফিরলেন ২৪ বাংলাদেশি। জুলাই বিপ্লবের সময় দুবাইয়ে গ্রেপ্তার হন তারা। দর্শক এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবরে। আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন সহ ভারতের কয়েক জায়গায় হামলা চালিয়েছে উগ্রবাদীরা। সংখ্যালঘুদের নিরাপত্তা এবং বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় দাসের মুক্তির দাবি তুলে এই হামলা চালানো হয়। আর বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব দেওয়ার মতো ঔদ্ধত্য দেখিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারত সরকার। উগ্র বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা দিয়েছিলেন পেট্রাপোল সীমান্তে জড়ো হবার। শুভেন্দু ও তার অনুসারীরা মনে করে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে। ঘোষণা অনুযায়ী সীমান্তে জড়ো হন একদল, দাবি জানাতে থাকেন বাংলাদেশে জাতিসংঘের হস্তক্ষেপের। হুমকি দেন সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ করে দেয়ার। একদিনে যা গার্বেজ বেরায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। এদিকে প্রপাগান্ডা বিশ্বাসী বিজেপির কিছু কর্মী হামলা চালিয়েছে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে। নিরাপত্তা বলয় ডিঙিয়ে হাই কমিশন প্রাঙ্গণে ভাঙচুর করে তারা, ছিঁড়ে ফেলে বাংলাদেশের পতাকা, সৃষ্টি করে ভীতিকর পরিস্থিতির। ভারতের বিধানসভার শীতকালীন অধিবেশনে বাংলাদেশ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণ ও সংখ্যালঘুদের সুরক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর। একই সাথে তিনি জানিয়েছেন বাংলাদেশে যে ভারতীয়রা আক্রান্ত হচ্ছেন তাদের ঠাঁই দিতে তৈরি আছেন তিনি। মমতা অভিযোগ করেন বাংলাদেশ নিয়ে নরেন্দ্র মোদীর সরকার চুপ করে আছে। বিধানসভায় মোদীর বিবৃতিও দাবি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মিলা খন্দকার, চ্যানেল 24। দর্শক এ বিষয়ে আরো জানাতে পশ্চিমবঙ্গ থেকে কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছেন শুভজিৎ পুততুণ্ড। একটা জিনিস পরিষ্কার, তারা কিন্তু নাম না করে একটা কথা বলতে চাইছে যে শান্তিরক্ষী বাহিনী এই মুহূর্তে কোথায় প্রয়োজন, বাংলাদেশের প্রয়োজন না ত্রিপুরায় প্রয়োজন। ত্রিপুরায় কি এই মুহূর্তে ত্রিপুরার ব্যাপারটা যদি আপনি দেখেন, কলকাতায় বিক্ষোভ চলছে, কলকাতায় পুলিশ খুব ভালোভাবে সেই বিক্ষোভ ট্যাকেল দিয়েছে, কাউকে ঢুকতে দেয়নি মিশনের চারপাশে। আবার ত্রিপুরায় সেখানে 150-র বেশি পুলিশ কর্মী ছিল, সেখানে হই হই করে কয়েক দল লোক দূতাবাসের মধ্যে ঢুকে পড়েছে। ব্যাপারটা এই না যে ত্রিপুরার পুলিশ খারাপ, পশ্চিমবঙ্গের পুলিশ ভালো। ব্যাপারটা এই যে ভারতের সামগ্রিক নিরাপত্তা ব্যর্থতা এবং জেনেভা চুক্তি অনুযায়ী যে নিরাপত্তা প্রদানের, অর্থাৎ যে স্থায়ী মিশনের যেসব প্রতিনিধি রয়েছে, যে বাংলাদেশের যারা দূতাবাস কর্মী রয়েছে, তাদের পরিবার রয়েছে, তাদের একেবারে যে নিরাপত্তা প্রদানের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আজকে পুরোপুরি আঘাত এসেছে। এবং একটা স্বাধীন সার্বভৌম দেশের এই ধরনের কূটনৈতিক মিশনে আক্রমণ ভারতের ইতিহাসে নজিরবিহীন। ভারতের ইতিহাসে এই ধরনের চালচিত্র কখনো দেখা যায়নি। এবং এইটা কিন্তু অনেকটাই হয়েছে বলা যায় কিভাবে, যে ভারতীয় গণমাধ্যমগুলো মানুষের মধ্যে প্রতিদিন যে পরিমাণে হিংসার বীজ বপন করছে, তার জন্যই কিন্তু এটা হয়েছে। এবং মানুষের মধ্যে এই হিংসার বীজ যদি মানুষের মধ্যে যদি সেই অ্যাওয়ারনেসটা যদি গণমাধ্যম নিয়ে আসতে পারতো যে আর যাই হোক এই দূতাবাসের চারপাশে যাওয়া যায় না, দূতাবাসের মধ্যে আক্রমণ করা যায় না, তাহলে কিন্তু আজকে এই ঘটনাটা ঘটতো না। এবং এক প্রকার গণমাধ্যমগুলো পুরো ওপেন দেখাচ্ছে কিভাবে গণমাধ্যমগুলো এই বাংলাদেশের বিরুদ্ধে যে একেবারে প্রোপাগান্ডা ভিডিও যেটা যেভাবে ছড়াচ্ছে মানুষের মধ্যে, তাতে কিন্তু হিংসা অনেক বেশি পরিমাণে বাড়ছে। এবং মানুষ কিন্তু আরো বেশি এই সব যে আক্রমণ, সেই আক্রমণে কিন্তু আরো বেশি উৎসাহিত হচ্ছে। এই মুহূর্তে যদি ভারত সরকার মনে করে যে
ভারত সরকারের যে স্থায়ী মিশনগুলো সেই মিশনে কিন্তু তারা আরো বেশি নিরাপত্তা বাড়াতে পারে। তবে বাংলাদেশ সরকারের উচিত এই মুহূর্তে যে তারা নিরাপত্তা বাহিনী পাঠানোর জন্য ভারত সরকারকে অনুরোধ করা যে তাদের মিশনগুলো প্রোটেক্টের জন্য বাংলাদেশ সরকারের নিরাপত্তা বাহিনীর মাধ্যমেই বাংলাদেশের যে দূতাবাসগুলো সেই দূতাবাসগুলোর নিরাপত্তা মেনটেন করবে। এছাড়া কিন্তু এই মুহূর্তে কোনো বিকল্প সেটা কিন্তু নজরে আসছে না। দর্শক, শুভজিৎ পুততুণ্ড আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছিলেন কলকাতা থেকে, সেটি আমরা দেখছিলাম এতক্ষণ। এদিকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, ভাঙচুর এবং জাতীয় পতাকা অবমাননার ঘটনায় ক্ষোভ জানিয়েছে ঢাকা। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে অভিযোগ করা হয়, আগরতলায় হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের একটি বৃহৎ দল এই ঘটনায় জড়িত। বিক্ষুব্ধ দলটি হাই কমিশনের অভ্যন্তরের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করেছে। তবে এত কিছু ঘটলেও সেখানে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ছিল না বলেও দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। দেশে ফিরেছেন আরব আমিরাতে ক্ষমা পাওয়া আরও 24 বাংলাদেশি। সোমবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তারা। এর আগে স্থানীয় সময় দুপুর 1:20 আবুধাবি থেকে এয়ার অ্যারাবিয়ায় ফ্লাইটে রওনা দেন তারা। 2 ডিসেম্বর দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কারাগারে বন্দী 5,596 কয়েদিকে মুক্তি দেওয়া হয়। এর মধ্যে রয়েছেন 75 জন বাংলাদেশীও। জুলাই বিপ্লবের সমর্থন জানিয়ে আমিরাত সরকারের নিয়ম ভেঙে বিক্ষোভ মিছিল করার দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। এই নিয়ে মোট 188 বাংলাদেশিকে মুক্তি দিয়েছে আমিরাত সরকার, যার মধ্যে 113 জনই ফিরেছেন দেশে। লাউড স্পিকারে আজান দেওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। দেশটিতে কোনো মসজিদে স্পিকার ব্যবহার করলে সেখানে ঢুকে বাধা দেওয়ার অধিকার দেয়া হয়েছে পুলিশকে। আজানের শব্দে বিরক্ত হওয়ার অভিযোগে এই নির্দেশনা দেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী। এমন সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল কাউন্সিল সহ বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা। ইসরায়েলের কোনো মসজিদে এখন যদি স্পিকারে আজান দেয়া হয় তাহলে সেই স্পিকার সহ আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করতে পারবে পুলিশ। মসজিদে ঢুকে দিতে পারবে বাধা। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গিভির এই নির্দেশনা দেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, লাউড স্পিকারে আজানের শব্দ দূষণ হচ্ছে। বাসিন্দাদের এমন অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেন কট্টর এই ডানপন্থী নেতা। এই নীতি চালুর পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গিভির। জানান, এই নীতি চালু করতে পেরে গর্বিত তিনি। এর ফলে মসজিদ থেকে অযৌক্তিক শব্দের অবসান হবে। তবে লাউড স্পিকারে আজান বন্ধের সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতারা। এমন সিদ্ধান্তের প্রতিবাদও জানান তারা। আর এমন সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল কাউন্সিল সহ বিশ্বের বিভিন্ন মুসলিম মানবাধিকার সংস্থা। 1948 সালে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা করে ব্রিটিশরা। নিজ ভূমি ছাড়তে বাধ্য হন লাখ লাখ মুসলমান। এখনো রয়ে গেছেন প্রায় 18 লাখ মুসলিম। মাসুম রাব্বি, চ্যানেল 24। প্রেসিডেন্ট মেয়াদের শেষ 2 সপ্তাহে 2টি ফৌজদারি মামলার সাজা পাওয়া ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা ঘোষণা করেছেন জো বাইডেন। যদিও অতীতে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন যে আইনগত বিষয়ে হস্তক্ষেপ তিনি করবেন না, ক্ষমার সিদ্ধান্তে ঘরে বাইরে ব্যাপক সমালোচনার শিকার হতে হচ্ছে বিদায়ী এই মার্কিন প্রেসিডেন্টকে। ছেলে বলে কথা, সুযোগ থাকলে যে কোনো বাবা মাই চেষ্টা করবেন যেন সন্তানকে জেলে না যেতে হয়। জো বাইডেন সেটাই করলেন। অস্ত্র ও ট্যাক্স জালিয়াতি মামলায় জেলে যাওয়ার মুখোমুখি হন হান্টার বাইডেন। 2018 সালে মামলা দুটো হয় হান্টারের বিরুদ্ধে। চলতি মাসের শেষে এর রায় আসার কথা ছিল। ছেলে এসব মামলায় জড়িয়ে যাওয়ায় বিষয়টি একরকম গলার কাটা হয়েছিল বাইডেন পরিবারের জন্য। জো বাইডেন অবশ্য বারবার বলে এসেছেন আইন তার নিজের গতিতে এগোবে, তিনি কোনো হস্তক্ষেপ করবেন না। কিন্তু মেয়াদের শেষ সপ্তাহে অনেকটা আচমকা আনুষ্ঠানিক নিঃশর্ত ক্ষমা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার বিবৃতিতে তিনি জানান, হান্টারের মামলা যাচাই করলে সহজে বোঝা যাবে শুধু তার ছেলে হওয়ার কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ব্যাপারে কথা বলেছেন হান্টার বাইডেনও। বলেন, তিনি ট্রাম্প প্রশাসনের আক্রমণের শিকার। 6 বছর ধরে ট্রাম্প প্রশাসন হান্টার কোথায় বলে চিৎকার করেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, আমার বাবা আমার ব্যবসার সাথে যুক্ত নন। রিপাবলিকানরা খুব খারাপ কাজ করেছে। তারা আমার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে বারবার মিথ্যাচার করেছে। এত মিথ্যা বলেছে যে এখন মানুষ সত্যি হিসেবে বিশ্বাস করতে শুরু করেছে।
not as a practicing lawyer. এই ক্ষমার ঘটনায় রিপাবলিকানরা তো বটেই, নিজ দলের সদস্যদেরও সমালোচনার মুখে পড়তে হচ্ছে জো বাইডেনকে। তারা মনে করছেন এই সিদ্ধান্ত মার্কিন বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে। ক্ষমতা বলে ছেলেকে ক্ষমা করা প্রথম মার্কিন প্রেসিডেন্টের খাতায় নাম লেখালেন জো বাইডেন। যদিও এর আগেও আত্মীয়দের এমন ক্ষমা করেছেন সাবেক প্রেসিডেন্টরা। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে 143 জনকে ক্ষমা করেছিলেন। এদের মধ্যে ছিলেন তার ছেলের শ্বশুর, আর বিল ক্লিন্টন ক্ষমা করেছিলেন তার সৎ ভাইকে। ইফশিতা জামান, চ্যানেল 24। দর্শক, এর সাথে শেষ করছি আজকে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আয়োজন। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও আপনারা দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। সবাইকে ধন্যবাদ।